দর্শক আমন্ত্রণ বিজনেস টুডেতে শুরুতে শিরোনামগুলো জানিয়ে দেব আপনাদের। বিশ্বব্যাংক IMF এর বার্ষিক সভায় যোগ দিতে নিউ ইয়র্কে বাংলাদেশের প্রতিনিধি দল, শর্ত পরিপালন না করার ব্যাখ্যা দেবে ঢাকা। এক বছরে বন্ধ হয়েছে 185টি গার্মেন্টস কারখানা, জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন, ঘুরে দাঁড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের তাগিদ বাইং হাউস অ্যাসোসিয়েশনের। আশ্বিনে প্লাবনে কুড়িগ্রামে কৃষিতে বিপর্যয়, ঘুরে দাঁড়ানোর চেষ্টায় কৃষক বদলাচ্ছেন নিজেদের চাষাবাদের ধরন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবরে এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। IMF বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন এরই মধ্যে বাংলাদেশের প্রতিনিধি দল। নেতৃত্ব দিচ্ছেন সেখানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আলোচনায় গুরুত্ব পাবে ঋণের কিস্তি ছাড়ের প্রসঙ্গটি, তবে শর্ত পূরণ নিয়েও ব্যাখ্যা দিতে হবে। সেজন্য প্রস্তুতিও নিয়েছে ইতিমধ্যে বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন যে বেশিরভাগ শর্ত পরিপালন হলেও রাজস্ব আদায় অগ্রগতি কম। বর্তমান পরিস্থিতি তুলে ধরে সময় চাইতে হবে তাদের। বাংলাদেশের জন্য 2023 সালে $470 কোটি ঋণ অনুমোদন করে IMF। জুড়ে দেওয়া হয় একাধিক শর্ত। এই পর্যন্ত ছাড় হয়েছে ঋণের 5টি কিস্তি। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে শুরু হচ্ছে IMF বিশ্বব্যাংকের বার্ষিক বৈঠক। অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন অর্থ উপদেষ্টার নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দল। ডেলিগেশন ডেপুটি হেড বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইস মনসুর। 13 থেকে 18 অক্টোবর এই 5 দিনের বৈঠকে গুরুত্ব পাবে বৈশ্বিক ঋণ পরিস্থিতি, শর্ত, সংস্থার সক্ষমতা সহ নানা প্রসঙ্গ। তবে বাংলাদেশের ঋণ প্রসঙ্গ নিয়েও হবে একাধিক বৈঠক। প্রথমে $470 কোটি ঋণ চুক্তি করে বাংলাদেশ, পরে কিছুটা বৃদ্ধি পায় ঋণের অঙ্ক। এখন মোট ঋণ দাঁড়িয়েছে $550 কোটি। জুন পর্যন্ত ছাড় হয়েছে $360 কোটি। প্রশ্ন হচ্ছে, ঋণের শর্ত কতটা পরিপালন করতে পেরেছে বাংলাদেশ? রিজার্ভ, বাজেট ঘাটতি সহ কয়েকটি শর্ত পূরণ হলেও অভ্যন্তরীণ আয়ে তেমন সাফল্য নেই। এনবিআরের সংস্কার চলমান থাকলেও বাড়েনি রাজস্ব আদায়। বাংলাদেশের জন্য এই রেভিনিউ কালেকশনের যে টার্গেটটি অ্যাচিভ করা গেল না, সেটি আগামী দিনগুলোতে এই অন্তর্বর্তী সরকারের এই সময়কালেও যে সেটি আদায় করার মতো একটা পরিস্থিতি তৈরি হবে সেটি মনে হচ্ছে না। যে ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে, এটি কেটে যাওয়া তখনই কেবলমাত্র সম্ভব হবে যখন আসলে একটি নতুন নির্বাচন হবে। সুতরাং IMF এর মতো প্রতিষ্ঠান, আমার ধারণা যে নতুন নির্বাচনের জন্য তারা অপেক্ষা করবে। যুক্তরাষ্ট্রের বৈঠকে শর্ত পূরণ এবং সরকারি উদ্যোগের কথা তুলে ধরবে বাংলাদেশ। সামনের করণীয় এবং অবস্থার উন্নতি করার প্রতিশ্রুতি দেবে প্রতিনিধি দল। IMF কে বোঝাতে হবে যে আমরা বেশ কিছু প্রোগ্রেস করেছি, আরও অনেক কিছু বাকি, কিন্তু তারা যেন আমাদের পাশে থাকে। তারা অতীতে আমাদের পাশে থেকেছে, কিন্তু তাদের সমস্ত শর্তই কিন্তু অত্যন্ত কঠিন এবং এটা সারা পৃথিবীর জন্য একই রকম। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য যেরকম শর্ত, বাংলাদেশের জন্য একই রকমের শর্ত। এই কঠিন শর্ত প্রতিপালন কিন্তু অনেক সময় কঠিন হয়ে যায়। কারণ হলো যে আমাদের রাজনৈতিক বাস্তবতা আছে, দেশের যেসব প্রাতিষ্ঠানিক যে সংস্কার, সেগুলোর অনেক জায়গাতে আমরা কোনোভাবে কুলকিনারা করতে পারছি না। যদি অন্যান্য যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো প্রতিপালন করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আগামী কিস্তির অর্থ আটকে যেতে পারে। ষষ্ঠ কিস্তির অর্থ ছাড় করতে পরিস্থিতি মূল্যায়নে 29 অক্টোবর ঢাকা সফরে আসছে IMF প্রতিনিধি দল। রিমুর রহমান, যমুনা নিউজ, ঢাকা। শুধুমাত্র নিম্নমানের প্যাকেজিংয়ের কারণে কুয়েতের বাজারে সুবিধা করতে পারছে না বাংলাদেশের ফলমূল আর শাকসবজির মতো পণ্য। এই দেশটিতে বসবাসরত ব্যবসায়ীরা বলছেন যে কুয়েতে বাংলাদেশি পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে। আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে উন্নত প্যাকেজিং করার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজু মিয়ার পাঠানো তথ্য এবং চিত্রে থাকছে ডেস্ক রিপোর্ট। কুয়েতের বিভিন্ন মার্কেট প্লেসে চোখে পড়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পণ্য। প্রতিটি প্যাকেটে রয়েছে ইংরেজি ও আরবি লেবেল, আকর্ষণীয় ডিজাইন আর পণ্যের ছবিসহ বিস্তারিত তথ্য। আন্তর্জাতিক মান বজায় রেখেই বাজারে জায়গা করে নিচ্ছে এসব দেশ। বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে চিত্র একেবারেই ভিন্ন। পরিত্যক্ত কাগজের বাক্সে মোটা কালির মার্কার কলমে পণ্যের নাম লিখেই বিক্রি করা হচ্ছে আম, জাম, কাঁঠাল, ঝিঙা, তেঁতুল ও লাউ সহ বাংলাদেশি সবজি আর ফলমূল।
কুয়েতের বড় বড় ফলমূল ও সবজির বাজারে বিক্রেতারা অধিকাংশই বাংলাদেশি। রয়েছে দেশীয় পণ্যের চাহিদাও। তবে প্যাকেজিং আকর্ষণীয় না হওয়ায় পণ্য কিনতে অনাগ্রহ দেশি বিদেশি ক্রেতাদের। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশি পণ্যেও আনতে হবে আধুনিক প্যাকেজিং, এমনটাই মনে করছেন প্রবাসী ব্যবসায়ীরা। বিদেশিরা প্যাকিং করে দেখেন কত সুন্দর, পেঁপের কার্টন কত সুন্দর দেখতে, কত সুন্দর দেখা যায়। এই দেখেন গাজরের কার্টন কত সুন্দর, এই দেখেন মরিচের কার্টন কত সুন্দর প্যাকিং। আর আমাদের বাংলাদেশের যে প্যাকিং গুলো আসে ওইগুলো প্যাকিং গুলো খুবই বাজে টাইপের, দেখতে খারাপ দেখা যায়। এই জন্য অনেক কাস্টমার এইগুলো নিতে চায় না। দেখার একটা বিষয় আছে, আপনি দেখতে গেলে এইগুলা খারাপ দেখা যায়। আমাদের দেশের মালগুলা আসে, এটার কার্টনগুলো আসলে দেখি বলার উপায় না যে এটার ভিতরে কি আছে। বাংলাতে লেখা, বিভিন্ন দেশের মাল আছে এগুলা ইংলিশে লেখা, আর কার্টন দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। বাংলাদেশ থেকে কুয়েত আইতেছে, তাহলে এগুলা কার্টনগুলো আরো সুন্দর করে দিতে হইব। দ্বিতীয়ত এটা হচ্ছে বাংলা লেখা, এখানে ইংলিশ লিখে দিলে সবাই হইতে পারবো, সবাই জানতে পারবো, তাহলে এটা সুবিধা হইব। ব্যবসায়ীদের বিশ্বাস, আকর্ষণীয় ডিজাইন, ইংরেজি ও আরবি লেবেল, সঠিক ওজন এবং পণ্যের তথ্য যুক্ত করা হলে বদলে যেতে পারে বাংলাদেশের রপ্তানি চিত্র। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আশ্বিনের প্লাবনে ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়িগ্রামের প্রায় 2000 হেক্টর জমির ফসল। অসময়ের দুর্যোগে সর্বস্ব হারিয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন সেখানকার কৃষকেরা। জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে বদলাচ্ছেন নিজেদের চাষাবাদের ধরনও। ক্ষতিগ্রস্ত এসব চাষিদের প্রণোদনা দেওয়ার পাশাপাশি পরামর্শ দিয়ে যাচ্ছে নিয়মিতভাবে সেখানকার কৃষি বিভাগ। আকস্মিক প্লাবনে নষ্ট হয়েছে 2 বিঘা জমির রোপা আমন। পানি নামার পর পলিয়ার বালুমাটি সরাতে ব্যস্ত কুড়িগ্রাম ভুরুঙ্গামারির কৃষক নওজেশ আলী। আবাদ নষ্ট হওয়ায় ধার দেনার টাকা শোধের দুশ্চিন্তা এখন চোখে মুখে। বন্যা ক্ষতি হয়েছে, আমার 2 বিঘা জমি ধান ক্ষতি হয়েছে। ধানেতে আমার 40 মণ, 50,000 টাকা গেছে আমার। এখানে সামান্য আবাদ করবো, গম বুনবো। একই পরিণতি ধাওরারকুটি গ্রামের কৃষক শেখ ফরিদের। বানের জল নামতে থাকায় স্পষ্ট হয়েছে ক্ষতচিহ্ন। এই গ্রামের শত শত কৃষকের জমির ফসলও নষ্ট হয়েছে প্লাবনে। কারো আবাদি জমিও বিলীন হয়েছে নদী গর্ভে। আমাদের অনেক ধান ক্ষেত এগুলো ওই বন্যায় তলায় যায়, আর যাওয়ার পর বালি পড়ে হয়তো সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে। আলুর আবাদ ছিল, আপনার ওই কালাই, তিল, এগুলো সম্পূর্ণ আবাদ ছিল আমাদের, এগুলো সম্পূর্ণই শেষ হয়ে গেছে। বয়সে এরকম পানি আশ্বিন মাসে হয় দেখি নাই। যে সময় পানি হওয়ার কথা ওই সময় পানি হয় নাই। আমার চাষের জমি যেগুলো আসিল নদী ভঙ্গন হয়ে সব শেষ হয়ে গেল। বন্যা আসিয়ে খড়ি খেয়ার ভাসি গেছে, পানা ভাসি গেছে। এলে পরিষ্কার না করলে আবাদ করা যাওয়ার নাই। কুয়া গাড়ছি, কামলা নিয়ে কাটছি, মনে কর সার পানি দিছি, দেনা দহা করে সেলে বন্যায় একবার ধ্যান শেষ করে দিছে। আবহাওয়ার প্রভাব ও জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার পরও বন্যার কবলে পড়তে হচ্ছে কৃষককে। অসময়ের দুর্যোগে দিশেহারা না হয়ে চাষিরাও পরিবর্তন এনেছেন চাষাবাদে। ক্ষতি হওয়া জমি উপযোগী করছেন আগাম শীতকালীন ফসলের জন্য। আগুল্লা খাইয়া গেল গা, আনেলে শস্য বোনা নাকবো, ঠায় গুম বোনা নাকবো, মরিচের টাল দেয়া নাকবো। আল্লাহ বন্যার সময় যে শোক ভাসি গেছি, আবার কিছু শোক গেছি, এই দাগখান কম, এখান গোড়ায় গেল। এলা জঙ্গল ঝাড় এলে সাফ করা খাবে, আবাদ কিছু করা খাবে। গম, শস্য, আলু এগুলো চাষ করবে, তারপরে বিভিন্ন কৃষি আবাদ করবে। বালু ঢালু পরে শেষ হয়ে গেছে গা, আগামীতে সরিষা বুনবো, বুনে তারপরে কি করা যায়, মানে মেলা টাকা পয়সা খরচ হয়ে গেল গা। কৃষি কর্মকর্তা জানালেন এরই মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরি করা হয়েছে। প্রণোদনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে তাদের। অনেকে একটু আগাম শাকসবজি করে সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হলে সেক্ষেত্রে কিন্তু অনেক নার্সারিতেই ভালো মানের এই ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটোর কিন্তু চারা পাওয়া যায়। অনেক জায়গায় চারা উৎপাদন হচ্ছেও, অনেক উদ্যোক্তাও কিন্তু চারা উৎপাদন করে বিক্রি করে। সেক্ষেত্রে আমরা সেই কৃষকগুলোকে সেই সংশ্লিষ্ট জায়গাগুলোতে আমরা একটা সংযোগ তৈরি করে দিচ্ছি। সম্প্রতি পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে জেলার 1786 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। গেল সেপ্টেম্বরের আকস্মিক পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে শেরপুরের ফসলি মাঠ, বাড়িঘর এবং সড়ক। ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে প্রায় 900 হেক্টর জমির রোপা আমন এবং সবজি ক্ষেত।
অর্থ সংকটে নতুন করে আবাদের সামর্থ্য নেই কিন্তু অনেক কৃষকের। এ বিষয়ে একটু বিস্তারিত তথ্য সেখানকার একটু জেনে নিতে চাই। আমাদের সহকর্মী মাহমুদ উজ্জ্বল আছেন সেখানে। উজ্জ্বল, এখানকার আসলে ফসলের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে একটু জানাবেন, এবং পাশাপাশি জানাবেন যে ক্ষতিগ্রস্ত যেসব কৃষকেরা আছে তাদের আসলে আর্থিক সাহায্য করার জন্য স্থানীয় কৃষি বিভাগ আসলে কি ধরনের ভূমিকা রাখছে। স্মৃতি, আপনি জানেন যে গত মাসের হঠাৎ করে পাহাড়ি ঢলে কিন্তু শেরপুরের 3টি উপজেলা ঝিনাইগাতি, নালিতাবাড়ি এবং শ্রীবর্দীর বেশ কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে 3টি উপজেলায় 25টি গ্রামে কিন্তু বেশ ক্ষতি হয়েছে। তার মধ্যে আমি আপনাকে যদি বলি, কৃষি অফিসের তথ্য মতে প্রায় 900 হেক্টর জমির মধ্যে 650 হেক্টর রোপা আমন এবং বাকি সবজির ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে যায়। আরেকটি বড় খবর হচ্ছে যেটা ঝিনাইগাতি মহারাশি নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কিন্তু 50 হেক্টর জমি বালি পড়ে সম্পূর্ণ জমি কিন্তু নষ্ট হয়ে গেছে। এবং এখানকার কৃষি অফিস যেটি বলেছে যে এই 50 হেক্টর জমির বালি যদি অপসারণ করা না হয় তাহলে আগামী কয়েক বছর কিন্তু এখানে ফসল হতে পারবে না। আর ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে যদি বলি, আমি যতটুকু খোঁজ নিয়েছি এখন পর্যন্ত তারা কিন্তু কোনো প্রণোদনার আওতায় আসেনি। তবে কৃষি অফিস বলছে তাদের একটি ক্ষতিগ্রস্তদের তালিকা করা হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত তালিকা ধরে প্রণোদনা আসলেই তাদেরকে সেই আওতায় আনা হবে। তবে এখন পর্যন্ত যে ধানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বা ক্ষেতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে কিন্তু নতুন করে আর ফসল ফলানোর মতো অবস্থা নেই। এবং তবে কৃষি অফিস বলছে যে আগাম শীতকালীন ফসল সবজি চারা দিয়ে তাদেরকে সেই ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করছে। তবে কৃষক যেটি বলেছে যে যদি কৃষি অফিস বা সরকারি কোনো সহায়তা না পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই অভাবের মধ্যে পড়বে। এবং এখন যে পরিস্থিতি হয়েছে তাদের হাতে কোনো টাকা পয়সা নেই এবং তাদেরকে সাহায্য করার মতো এখন পর্যন্ত কেউ এগিয়ে আসেনি। এবং আমি যতটুকু খোঁজ নিয়েছি কৃষি অফিস শুধুমাত্র তালিকা নিয়েই ব্যস্ত আছেন। এখন পর্যন্ত আসলে সেই ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় এখন পর্যন্ত কেউ পৌঁছেনি। তবে তাদেরকে যদি প্রণোদনা আওতায় না আনা হয় তাহলে কিন্তু তাদের অবস্থা অনেকটাই শোচনীয় হবে। সেক্ষেত্রে তারা ঘুরে দাঁড়াতে পারবে না। অনেক ধন্যবাদ উজ্জ্বল আপনাকে। এক বছরে বন্ধ হয়েছে 185টির মতো পোশাক কারখানা, বেকার হচ্ছে হাজার হাজার শ্রমিক। গ্যাস এবং বিদ্যুৎ সংকটে ব্যাহত হচ্ছে উৎপাদন ব্যবস্থা। 2 মাসে রফতানি কমেছে প্রায় 5 থেকে 6% মতো। এই পরিস্থিতিতে টেকসই উৎপাদনের জন্য সমন্বিত উদ্যোগ চেয়েছে বাইং হাউস অ্যাসোসিয়েশন। নিজস্ব কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে বলা হয়েছে যে কারখানা বন্ধ এবং উৎপাদন কমে যাওয়ার কারণে ক্রেতা প্রতিষ্ঠানগুলো আগ্রহ হারাচ্ছে। জানানো হয়েছে বিশ্বের বিভিন্ন স্থানে মেলা হচ্ছে, কিন্তু সেখানে বাংলাদেশের সক্রিয় কোনো অংশগ্রহণ নেই। মেলাগুলোতে শিল্প উদ্যোক্তারা অংশ নিলেও উৎপাদনের সঙ্গে জড়িত অন্যদের সুযোগ দেওয়া হচ্ছে না। বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যে উৎপাদক এবং বাইং হাউসগুলোর সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতারা। তারা জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্কের কারণে এখনও পর্যন্ত পণ্যের চাহিদা বাড়েনি, কারণ বাংলাদেশের নির্বাচনী অস্থিরতার সংখ্যায় চাহিদা দেয়া হচ্ছে না। ক্রেতারা জানাচ্ছে যে উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। স্বস্তি না ফিরে ক্রয় আদেশ পাওয়া কঠিন হয়ে যাবে। শিল্প উৎপাদনের সরকারের ভূমিকা দরকার। দর্শক, পোশাক খাতের রফতানি আদেশ ইস্যুতে এই মুহূর্তে ব্রিফ করছে গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন। আমরা সরাসরি সেই ব্রিফিংটিতে চলে যাব। জানেন যে বাংলাদেশে টোটাল 80 to 85% এই এক্সপোর্টের ফরেন কারেন্সি কিন্তু এই গার্মেন্টস এক্সপোর্টের মাধ্যমে আসছে। সেখানে আমরা এই আগামী বছরে আমরা এই 2025-26 যেই $44.49 বিলিয়ন যে গার্মেন্টসের এক্সপোর্টের উপরে যে আমরা একটা গোল নির্ধারণ করেছি, তা আমার কাছে মনে হচ্ছে এই গোল নির্ধারণটাকে অ্যাচিভ করতে গেলে একটা রোডম্যাপ প্রয়োজন। এই রোডম্যাপটা হয়তো বা গভর্নমেন্টের কাছে আছেন, বাট আমরা কিন্তু এইটাকে পারফেক্টলি করতে গেলে সকল এক্সপোর্ট রিলেটেড যারা অ্যাসোসিয়েশনগুলো আছে একসাথে বসে একটা সুন্দরভাবে একটা রোডম্যাপ তৈরি করলে আমার মনে হয় সেটা অ্যাচিভেবল হওয়ার সম্ভাবনা আছেন। কারণ আমরা প্রত্যেকটা ব্যবসায়ী বিভিন্ন জায়গায় কিন্তু সফল হতে পারি, তাহলে কেন আমাদের রোডম্যাপগুলো করে আমরা সফল হতে পারবো না? তো আমার যদি পারফেক্ট রোডম্যাপ থাকে আমার মনে হয়
সেটা আমরা সফল করতে পারবো। আমি মনে করি বাংলাদেশ ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার্স। আমার বাংলাদেশ থেকে কিন্তু আমরা মনে করি 2027-এ $50 বিলিয়ন অ্যাচিভ করা সম্ভব এবং 2030-এর মধ্যে $100 বিলিয়ন করা সম্ভব যদি আমরা নির্দিষ্ট রোডম্যাপ করে সামনের দিকে এগিয়ে যাই। আমাদের গভর্নমেন্টের কাছে আমাদের কিছু দাবি যে আসলেই যে আমরা কি কি কাজগুলো করলে আমাদের মনে হয় যে আমরা সামনে আমাদের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছাতে পারবো। প্রথমত হচ্ছে আমাদের কারখানার নিরাপত্তা এবং কমপ্লায়েন্স কঠোরভাবে নিশ্চিত করতে হবে। আপনারা জানেন যখন আমরা বিভিন্ন ব্র্যান্ডের সিইওদের সাথে টপ ম্যানেজমেন্টের সাথে কথা বলছি, তারা বাংলাদেশ থেকে তারা কিছু কিছু অর্ডারগুলো কিন্তু প্ল্যান করছে যে অন্য জায়গায় বিজনেসগুলো ডাইভার্ট করার জন্য। কেন? দে ডোন্ট ফিল সিকিউর। আর তারা যে একটি কথা বলছে যে আই ডোন্ট ওয়ান্ট টু পুট সামওয়্যার, যেখানে আমি কিন্তু ইনসিকিউর, আমি জানি না যে কোন সময় কিভাবে এই এক্সপোর্টগুলো হবে কি না, কারণ তার তো নির্দিষ্ট সময় গুডসগুলো তার স্টোরে লাগবে। তো আমি গভর্নমেন্ট রিকোয়েস্ট করব যেইভাবে আমাদের এই নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং গভর্নমেন্টের পক্ষ থেকে বিভিন্ন কান্ট্রিতে যেখানে আমাদের মেজর এক্সপোর্ট হয়, আমেরিকা, ইউরোপ। আশুলিয়া জিরানি বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় 16টির মতো দোকান। ফায়ার সার্ভিস জানিয়েছে যে শনিবার মধ্যরাতে হঠাৎ করেই জিরানি বাজার এলাকার একটি দোকানে আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে ডিপিজেড এবং কাশিমপুর ফায়ার সার্ভিসের প্রায় 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় 1 ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রণে আসে সেখানকার সেই আগুন। ততক্ষণে পুড়ে যায় বাজারের 16টির মতো দোকান। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি পরিমাণ সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস। দর্শক, এবার আমরা একটু আজকের পুঁজিবাজারে ঘুরে আসতে চাই। আজকের পুঁজিবাজারের আপডেট এই মুহূর্তে আমরা একটু দেখতে চাই। আজকে কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শুরু হয়েছে সপ্তাহের প্রথম কার্যদিবসে নিম্নমুখী প্রবণতা দিয়ে এবং ঢাকা এবং চট্টগ্রাম শেয়ার বাজার সূচকে কিন্তু পতন হয়েছে এবং সেই সাথে কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমে গেছে। আজকে প্রধান সূচক ঢাকা শেয়ার বাজারে দেখতে পাচ্ছি যে 39 পয়েন্টের মতো কমেছে। ইতিমধ্যে 5244 পয়েন্টে সূচকটি অবস্থান করছে। ডিএসসিএস সূচক যেটি সেটিও কিন্তু 10 পয়েন্টের মতো কমে 1123 পয়েন্টে আছে। 30 সূচক সেটি 2016 পয়েন্টে আছে, সেটিও কিন্তু 16 পয়েন্টেরও বেশি কমে টোটাল ট্রেড হয়ে গেছে। ইতিমধ্যে 220 কোটি 77 লাখ টাকার মতো শেয়ার এবং ট্রেড হওয়া কোম্পানিগুলোর মধ্যে 259টি প্রতিষ্ঠানের শেয়ারের দামের পতন হয়েছে। 75টি কোম্পানির শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 17টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। টপ 20-তে কি দেখতে পাচ্ছি? সিমটেক্স এখন পর্যন্ত প্রথম অবস্থানে আছে এই কোম্পানিটি এবং ইতিমধ্যে ট্রেড করে ফেলেছে 14 কোটি 18 লাখ টাকার মতো শেয়ার। এর পরে অবস্থানে আছে প্রায় 13 কোটি টাকার মতো ট্রেড করে প্রগতি ইন্স্যুরেন্স। এরপরে আমরা দেখতে পাচ্ছি রহিমা ফুডকে তৃতীয় অবস্থানে আছে প্রায় 9 কোটি 50 লাখ টাকার মতো শেয়ার টোটাল ট্রেড করে এখন পর্যন্ত। 8 কোটি 55 লাখ টাকা কিছু বেশি লেনদেন নিয়ে সিভিও পেট্রোলিয়াম এটি চতুর্থ অবস্থানে আছে। রূপালী লাইফ ইন্স্যুরেন্স পঞ্চম অবস্থানে আছে। প্রগতি ইন্স্যুরেন্স এটি আছে ষষ্ঠ অবস্থানে এবং ইতিমধ্যে 7 কোটি 59 লাখ টাকার মতো শেয়ার কিন্তু ট্রেড করে ফেলেছে। সপ্তম অবস্থায় সোনালী পেপারকে দেখতে পাচ্ছি 5 কোটি 84 লাখ টাকার মতো শেয়ার ট্রেড করে। চট্টগ্রাম শেয়ার বাজার কি অবস্থা? সেখানেও কিন্তু নিম্নমুখী প্রবণতার কথা বলছিলাম। সার্বিক সূচক যেটি সিএসপি সেটি ইতিমধ্যে 4 পয়েন্টেরও বেশি কিন্তু কমে গেছে এবং এই সূচকটি অবস্থান করছে মাত্র 944 পয়েন্টে এবং এখন পর্যন্ত সিএসএ কিন্তু টোটাল ট্রেড করে ফেলেছে 225 কোটি টাকার মতো এবং টোটাল ট্রেড হয়ে গেছে মাত্র 79টি প্রতিষ্ঠানে। এর মধ্যে এখানেও কিন্তু বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। 52টি কোম্পানির শেয়ারের দামের পতন হয়েছে। 18টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম মাত্র বেড়েছে এবং 9টি কোম্পানির শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। দর্শক, এই ছিল বিজনেস টুডে এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।